বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আজকে এই কষ্ট করে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশে 5 আগস্টে 2024-এর 5 আগস্টে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে দখলদার ইউনূস বাহিনীর নেতৃত্বে বাংলাদেশে গুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো চলছে এবং 5 আগস্টে বাংলাদেশে একটি সাংবিধানিক সরকারকে, একটি সাংবিধানিক নির্বাচিত সরকারকে সন্ত্রাসী জঙ্গি হামলার মাধ্যমে উৎখাত করে এই দখলদার বাহিনী বাংলাদেশে ক্ষমতা দখল করেছে। দখল করে সারা বাংলাদেশে মানুষের জান ও জীবন আজকে হুমকির মুখে ফেলে দিয়েছে। সো এই জন্য আমরা মনে করি যে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি আছেন তিনি একজন দখলদার বাহিনী এবং তিনি বাংলাদেশের একজন জঙ্গিবাদের মদতদাতা। পিস প্রাইজ কমিটির কাছে আমরা একটি পিটিশন দায়ের করছি। সো যেই কারণে আমরা মনে করি যে তার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত, সেই কারণগুলো হচ্ছে যে আমরা দেখেছি 5 আগস্টে এবং পরবর্তী সময়ে বাংলাদেশে প্রায় 3200-র উপরে পুলিশকে হত্যা করেছে এবং যারা হত্যা করেছে তাদেরকে রক্ষার জন্য এই ইউনূস বাহিনী ইন্ডেমনিটি দিয়েছে। দ্বিতীয়ত আমরা দেখেছি যে সারা বাংলাদেশে 5 আগস্ট এবং তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। তারপরে তৃতীয় নম্বর হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে 5 আগস্টের পর থেকে নির্বিচারে হামলা করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। 4 নম্বর যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যে বাড়িটি থেকে রচিত হয়েছিল, ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি, সেই বাড়িটিকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেটি ইতিহাসের একটি নৃশংসতম এবং বর্বরতম ঘটনা। সারা বাংলাদেশে 5 নম্বর, সারা বাংলাদেশে সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে এবং লুটপাট করা হয়েছে। 6 নম্বর হচ্ছে জঙ্গিবাদের উত্থানের চারণভূমি হিসাবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে এবং ইসলামিক জঙ্গিদের, সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য হিসাবে এই বাংলাদেশের ভূমিকে ব্যবহার করা হচ্ছে। 7 নম্বর হচ্ছে বাংলাদেশে আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে ইসলামিক স্টেট IS এর পতাকা নিয়ে বাংলাদেশে মিছিল করা হচ্ছে এবং বাংলাদেশকে একটি ইসলামিক স্টেটের অংশ বানানোর জন্য এই ইউনূস বাহিনী চেষ্টা করে যাচ্ছে। সর্বোপরি আমরা বলতে চাই যে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বানাতে এই ইউনূস বাহিনী কাজ করছে এবং সারা বাংলাদেশে নারীদেরকে দর্শন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে এবং দর্শন পরবর্তীতে নারীদেরকে হত্যা করা হচ্ছে। এবং সর্বশেষ সেটি হচ্ছে আমরা দেখেছি যে বাংলাদেশে সাংবাদিকদের কাজ করার মতো স্বাধীনতা ছিল, কিন্তু এই ইউনূস বাহিনী বাংলাদেশের সাংবাদিকদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করছে এবং সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা পেশার উপর যেভাবে হস্তক্ষেপ করছে, এটি আসলে সাংবাদিকতার জন্য একটি নীতি বিবর্জিত একটি কাজ ইউনূস বাহিনী করছে। তো এই কারণগুলোর জন্য আমরা মনে করি, বাংলাদেশের জনগণ মনে করি যে ইউনূস যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, ওনার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত। সেই জন্য আমরা নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আমরা একটি পিটিশন দায়ের করছি এবং আবেদন জানাচ্ছি। আমাদের নোবেল পিস প্রাইজ কমিটির কাছে যে পিটিশনটি, সেই পিটিশনটি যে দায়ের করছি সেটি লিগ্যাল ব্যাকগ্রাউন্ড সহ ফ্রেমওয়ার্কটি পড়ে শোনাবেন আমাদের সম্মানিত আইনজীবী এবং সলিসিটর জনাব সাইদ আবিদিন সাহেব। লিগ্যাল ব্যাকগ্রাউন্ডটি এখন আপনাদের সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে এবং দেশ ও জাতির উদ্দেশ্যে এবং পুরা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন। জনাব সাইদ আবিদিন ভাই, জনাব সাইদ আবিদিনকে পড়ে শোনানোর জন্য অনুরোধ জানাচ্ছি।
ওই ইয়েটা সরান না, ওই বক্সটা সরান না, পানির বোতল বেশি। ওগুলো একটু দিবেন। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে কষ্ট করে আমাদের এখানে আসার জন্য। আমি এটা পড়ার আগে একটু ভূমিকাটা দিয়ে দিই খুব সংক্ষেপে। আমি বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটছে অগাস্ট মাস থেকে বা জুলাই থেকে ঘটছিল, এখন পর্যন্ত ঘটছে, আমি সেগুলো নিয়ে একটা ডসিয়ার তৈরি করছিলাম সেই সময় থেকে। তো সেই ডসিয়ার কাজটা আমি যখন করছিলাম তখন এক সময় আমি যেটা পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থাকে পাঠানোর জন্য করছিলাম এবং পাঠানোর ব্যবস্থা করব এবং পাঠাবো, তারই অংশ হিসাবে যেটা প্রথমে পাঠাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড কমিটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে কর্মকাণ্ড বাংলাদেশে তা নিয়ে, যাতে নোবেল পিস প্রাইজ কমিটি এটা বিবেচনায় নেন এবং ওনার অ্যাওয়ার্ডটা রিভোক করার ব্যবস্থা করেন, অথবা ওনাকে এ বিষয়ে শাসিয়ে দেন উনি যা করছেন এটা ঠিক হচ্ছে না। তো আমি আমার সংক্ষেপে আমি যে কাজটা যেভাবে করেছি তার একটা বর্ণনা দিব, কি করছি তাও জানিয়ে দিব আপনাদেরকে, এবং এটার মূল বিষয়বস্তুটা আপনাদের কাছে তুলে ধরবো যতটুকু সংক্ষেপে তাড়াতাড়ি করতে পারি। থ্যাংক ইউ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে যে অসাংবিধানিক সরকার রয়েছে তার অধীনে যেসব ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়েছে এবং হচ্ছে গত প্রায় 7 মাস, তা গোটা বিশ্ব দেখছে এবং দেখেছে। এই সময়ে বাংলাদেশে যে ভয়াবহ মানবিক বিপর্যয় সংঘটিত হয়েছে তা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আর এই ডসিয়ারটা আমি তৈরি করেছি এইসব প্রকাশিত খবর এবং প্রতিবেদনের ভিত্তিতে, যা ডক্টর ইউনূসের অসাংবিধানিক সরকারের অধীনে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনাগুলো প্রকাশ করেছে। এই ডসিয়ারটার সাথে একটা পিটিশন দিয়ে বিশ্বের 50টা লিডিং মানবাধিকার নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের কাছে তাদের বিবেচনার জন্য পাঠিয়ে দেওয়া হবে। আর এটা শুরু হচ্ছে নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড কমিটিতে পাঠানোর মধ্যে দিয়ে, যা আপনাদেরকে আমি আগে বলেছি। যে 50টা মানবাধিকার প্রতিষ্ঠানের কাছে এটা পাঠানো হবে তার একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দেব। তো এগুলোর মধ্যে মূলত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এবং আরো অনেক প্রতিষ্ঠান। একটা কথা শুরুতেই বলতে হয়, আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। আর তাই গণমাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা প্রকৃতপক্ষে যা ঘটছে তার খুব ক্ষুদ্র একটা অংশ প্রকাশিত হচ্ছে। আর এই জন্যই আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আমরা যে রিপোর্টগুলো সংগ্রহ করেছি তা বাংলাদেশে যারা ভিকটিম, যারা অত্যাচারিত হচ্ছেন তাদের পরিপূর্ণ চিত্র ফুটে ওঠে নাই। এই জন্য যেহেতু আমরা তাদের পরিপূর্ণ চিত্র ফুটিয়ে তুলতে পারি নাই গণমাধ্যমগুলো থেকে, এই জন্য আমি যারা অত্যাচারিত হয়েছেন, যারা ভিকটিম হয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ডসিয়ারটা তৈরি করার জন্য আমরা গণমাধ্যমকে শুধুমাত্র বেছে নিয়েছি, কারণ হচ্ছে যাতে এটার অবজেক্টিভিটি থাকে এবং এটা যাতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাথে কাছে গ্রহণযোগ্য হয়। আর যে সমস্ত স্বীকৃত গণমাধ্যমগুলো আমরা নিয়েছি এগুলোর সংখ্যা প্রায় 76টা। আমি কয়েকটা নাম উল্লেখ করছি, লিস্টটা অনেক লম্বা এই জন্য পড়ছি না। বিবিসি, ভয়েস অফ আমেরিকা, ডয়েচে ভেলে, অ্যাসোসিয়েট প্রেস, বাংলাদেশ সংবাদ সংস্থা, দি টেলিগ্রাফ, দি গার্ডিয়ান, রয়টার্স, আল জাজিরা, পিটিআই, ESPN, ক্রিকইনফো, দ্য ডেইলি স্টার, লা মন্ডে ইত্যাদি এবং আরো অনেক। এই গণমাধ্যমগুলোর যেগুলো থেকে রিপোর্ট নিয়েছি আমরা তার একটা লিস্টও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অন্তত 3000টা প্রকাশিত আর্টিকেল থেকে আমরা প্রায় 200টা আর্টিকেল এবং রিপোর্ট এখানে বেছে নিয়েছি এটার জন্য। আমরা এটার সাথে একটা সূচিপত্র দিয়ে দেব এবং লিঙ্ক দিয়ে দিব এবং আমরা ওই পত্রিকাগুলোর ছবি দিয়ে দিব, PDF কপিও দিয়ে দিব, যাতে যারা এটা দেখবেন তারা যে সমস্ত আন্তর্জাতিক সংস্থার কাছে আমরা পাঠাবো তারা ভেরিফাই করতে পারেন। কারণ সিইং ইজ বিলিভিং, এটা যাতে বিশ্বাসযোগ্য হয়।
আর আমাদের এই রিপোর্টে যে সমস্ত ঘটনা গণমাধ্যমের কাছে এসেছে আমরা শুধু ওইগুলোই প্রকাশ করব, যদিও আমরা জানি তার চেয়েও অনেক ভয়াবহ ঘটনা বাংলাদেশে ঘটেছে। যে সমস্ত ঘটনা ঘটেছে তার খুব সংক্ষিপ্ত একটা বিবৃতি দিব। এখানে হাজারের উপর মানুষ হত্যা করা হয়েছে, যদিও অনেকেই অনেক সংখ্যা বলেন, কিন্তু আমাদের রিপোর্টে শুধুমাত্র গণমাধ্যমে যা বলেছি ওটাই প্রকাশ করব। এখানে যারা মৃত্যুবরণ করেছেন তারা আওয়ামী লীগের সমর্থককারী, আওয়ামী লীগের কর্মী, পুলিশ, সাংবাদিক এবং ধর্মীয় সংখ্যালঘুরা রয়েছেন। এখানে লাখখানেক মানুষ নির্যাতিত হয়েছেন, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এগুলো রিপোর্টেড গণমাধ্যমে। 2000-এর বেশি আপনার ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, এটাও রিপোর্টেড আন্তর্জাতিক গণমাধ্যমে। জেল হাজতে থাকা অবস্থায়, পুলিশ ডিটেইনি অবস্থায় অন্তত 42 জন মারা গিয়েছেন, যেটার কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না। লাখখানেক মামলা হয়েছে রাজনৈতিক বৈরিতার জন্য, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এগুলো বেশিরভাগই ভুয়া, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। লক্ষাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। 50,000-এর অধিক ছাত্রদেরকে রাইটস অফ স্টাডি, এডুকেশন থেকে বঞ্চিত করা হচ্ছে, কারণ তারা ছাত্রলীগ করে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অন্তত 4.3 মিলিয়ন কার্ড, টিসিবি কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। 4.3 মিলিয়ন হচ্ছে প্রায় 43 লক্ষ মানুষ। এক একটা পরিবারের 4 জন করে সদস্য ধরলেও 2 কোটি মানুষের টিসিবি কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, যারা হতদরিদ্র এবং সমাজের সবচেয়ে বঞ্চিত। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই দরিদ্র মানুষের কি অপরাধ করেছিল এটা আমরা বুঝতে পারি না, এটাও আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে। এবং এটা মানবাধিকারের বিষয়, কারণ এটা তাদের, এখানে শিশু রয়েছে, অসুস্থ মানুষ রয়েছে, বৃদ্ধ বৃদ্ধা রয়েছে, মহিলা রয়েছেন। কিন্তু একই সাথে আমরা লক্ষ্য করি ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে অসাংবিধানিক ভাবে উনি নিজের ট্যাক্স ফাঁকি দেওয়া, মানে বাতিল হয়ে গেছে কোর্টের আদেশের মাধ্যমে, ওনার আর ট্যাক্স দিতে হবে না। এবং গণমাধ্যমে এইরকম রিপোর্ট এসেছে অতীতে উনি ওনার নিজের ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন, এটার জন্য ওনার শাস্তিও হয়েছে, অথবা অনেক সময় উনি ট্যাক্স টাকাটা পরবর্তীতে ইনভেস্টিগেশনের কারণে দিতে বাধ্য হয়েছেন। তাছাড়া যে মব ভায়োলেন্স বাংলাদেশে হচ্ছে, এটার দ্বারা অনেক এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, অনেককে জোর করে বিচারপতি থেকে নামিয়ে দেওয়া হয়েছে, নিজেদের পছন্দ মতো বিচারপতি, জাস্টিস নিয়োগ দেওয়া হয়েছে, শিক্ষক, প্রধান শিক্ষক এদেরকে বাতিল করা হয়েছে, এরা চাপের মুখে নিজেরা রিজাইন দিয়েছেন, কেউ কেউ মারাও গিয়েছেন, অত্যাচারিত হয়েছেন, এবং এগুলো সব করা হয়েছে মব ভায়োলেন্সের মাধ্যমে, জোরপূর্বক, কোনো আইনের মাধ্যমে নয়। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এইসব ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যম বলতে পারছে না ঠিক মতো পরিপূর্ণভাবে। এর কারণ হচ্ছে বাংলাদেশে কোনো প্রেস ফ্রিডম নেই এই মুহূর্তে। আন্তর্জাতিক গণমাধ্যমে এটাও বলা হচ্ছে যে বাংলাদেশে প্রেস ফ্রিডম মৃত। এটা নিশ্চিতভাবে বলা যায় 166 জনেরও বেশি অ্যাক্রিডিটেশন লাইসেন্স বাতিল করা হয়েছে, অন্তত 354 জন জার্নালিস্টকে নানাভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, অন্তত 113টা ক্রিমিনাল চার্জ করা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে, 74টা ভায়োলেন্স করা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে, এবং বিভিন্ন গণমাধ্যমকে ডিকটেট করা হচ্ছে কোন নিউজ প্রকাশিত হবে এবং কোনটা প্রকাশিত হবে না, কোন সাংবাদিক কাজ করবেন এবং কোন সাংবাদিক কাজ করবেন না। এগুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট, এগুলো আমার কথা নয়। আশ্চর্যজনকভাবে বিটিভির সব প্রতিনিধিকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ওনাদেরকে সেট করা হয়েছে, ওনাদের বক্তব্য না শুনে কেন ওনাদেরকে সেট করা হলো। তো এগুলো পরিষ্কার বোঝা যায় যে আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না, সেলফ সেন্সরশিপ চলছে, এবং আন্তর্জাতিক গণমাধ্যমের পরিষ্কার ছবি উঠে আসছে না, যেগুলো উঠে আসছে শুধু ওইগুলোই আমাদের ডোসিয়ারের মধ্যে থাকবে। তাহলে আসল প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যে আমরা এটাও দেখেছি যে উনি যেভাবে ক্ষমতায় এসেছেন বাংলাদেশের সংবিধানটাকে সাপোর্ট করে না, এটা অসাংবিধানিক। তো উনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন, উনি কি করতে আসছেন? উনি বলেছেন উনি আসছেন, ওনাকে ছাত্র সমন্বয়করা বা স্টুডেন্টরা ওনাকে ক্ষমতায় বসিয়েছে, এটা ওনার বক্তব্য, এটা গণমাধ্যমে এসেছে, এবং এটা অত্যন্ত সুপরিকল্পিত একটা পরিকল্পনার মধ্যে দিয়ে ঘটেছে, এটা উনি বলেছেন, গণমাধ্যমেই বলা আছে এটা। তো ওই ছাত্র সমন্বয়করা কারা? আমরা দেখেছি রিপোর্টে এটা এসেছে, তারা তাদের নিজেদের পরিচয় দেয়নি। তারা যখন আওয়ামী লীগ সরকারের পতনের জন্য কাজ করছিল, তারা নিজেদের পরিচয় লুকিয়ে কাজ করেছে। পরবর্তীতে এটা প্রকাশিত হয় এরা আসলে ছাত্র শিবির, হিজবুত তাহরির এবং বিভিন্ন দেশে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন এক্সট্রিমিস্ট ইসলামিক র্যাডিক্যালিস্ট গ্রুপের অংশ। এরা বিশেষভাবে বলা যায় এরা বাংলাদেশের জামায়াতে ইসলামের আদর্শিক এবং আদর্শে কাজ করে।
তো জামায়াতে ইসলামী আদর্শে কি কাজ করে এটাও দেখেছি আমরা। জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তারপর হিজবুত তাহির, এরা আসলে বাংলাদেশের স্বাধীনতার যে মূল চেতনা এটা ধারণ করে না। আর ধারণা করে না বলেই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে কমিশন, রিফর্ম কমিশন, ওটা যে রিফর্মের যে সাজেশন করেছে, ওখানে বাংলাদেশের সংবিধানের মূল 3টা ভিত্তি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র বাতিল করে দেওয়ার কথা বলেছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যা কিছু ঘটছে অ্যালাইন্ড উইথ ছাত্র শিবির, হিজবুত তাহের, জামাত ইসলামী, এবং তারা নিজেরা পরবর্তীতে স্বীকারও করেছে তারা আসলে এটাই। কিন্তু তারা যখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তখন তারা এটা ঘোষণা দেয়নি তারাকে, এবং সাধারণ জনগণ জানতে পারেনি, যা পরবর্তীতে মানুষ জেনেছে গণমাধ্যমের মাধ্যমে, এবং গণমাধ্যমের রিপোর্টে এটা আমরা পেয়েছি। তো এখন এই যে ভায়োলেন্স ওনারা করছেন ছাত্র সমন্বয়করা, যারা ডিফ্যাক্টো গভর্নমেন্ট বলা যেতে পারে, যারা যে সমস্ত অপরাধ করেছেন জুলাই 8 তারিখ পর্যন্ত, সেই অপরাধ যাতে কোনো বিচার না হয় এটার অধ্যাদেশের মাধ্যমে ইউনূস সাহেব একটা ব্যবস্থা করেছেন, কারণ এরা দেয়ার ফ্রেন্ডস, দেয়ার ওয়ার্কিং টুগেদার। তো এটা একটা বিশাল, একটা বড় মানবতা বিরোধী কাজ। এটাকে সুবিচার বলে না, কোনো নীতি, কোনো ধর্ম, কোনো আইন এটাকে সমর্থন করে না। এরই পরিপ্রেক্ষিতে এটা ঘটছে, এই যে অবিচার এটা এখনো ঘটছে এইভাবে। গাজীপুরে কয়েকদিন আগে আওয়ামী লীগের একজন নেতার বাড়িতে ঘোষণা দিয়ে আক্রমণ করার ব্যবস্থা ওনারা করলেন, তখন ওনারা ওনাদের আত্মরক্ষার ব্যবস্থা করলেন। তখন যেহেতু ওনারা আত্মরক্ষার ব্যবস্থা করার জন্য প্রতিহত করতে হয়েছিল ছাত্র সমন্বয়কদের আক্রমণকে, এতে ছাত্র সমন্বয়করা অনেকেই আহত হয়, ওনাদের পক্ষের লোকজন। সরকার অপারেশন ডেভিল হান্টের নামে যারা আত্মরক্ষা করার ব্যবস্থা করেছেন তাদের উপর আক্রমণ করেছে এবং তাদেরকে অ্যারেস্ট করেছে। গাজীপুর থেকে অন্তত 300 এবং সারা দেশ থেকে 1,500-এর উপর আওয়ামী লীগ কর্মী, সমর্থক এবং প্রতিবাদী লোকজনকে আপনার অ্যারেস্ট করা হয়েছে। অথচ যারা আক্রমণ করছে, যারা ভায়োলেন্স করছে, তাদের কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এটাও একটা অবিচার। তো আমরা চাচ্ছি আমাদের এই ডসিয়ারের মাধ্যমে নোবেল পিস প্রাইজ কমিটিকে এই বিষয়টা তুলে ধরার জন্য, যাতে ওনারা রিভোক করেন, ওনারা যদি কোনো কারণে রিভোক না করেন, এটা যাতে সমালোচনা করেন, এবং এটা দেখে যারা পৃথিবীর অন্যান্য মানবাধিকার সংস্থা তারাও ব্যবস্থা নেয়। আর যে কাজটা আমি করেছিলাম আপনার মানবাধিকার সংস্থাগুলোকে দেওয়ার জন্য, ডসিয়ার জন্য, এটা 50টা বিভিন্ন মানবাধিকার সংস্থাকে দেওয়া হবে, যেভাবে বলেছি আপনাদেরকে। আর তো আমরা এটা করছি, যে মেইন কারণ সেটা হচ্ছে যে বাংলাদেশে যাতে এই যে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, এটা যাতে বন্ধ হয়, এবং যারা ভিকটিম তারা যেন সুবিচার পায়, যাতে বিশ্ব বিবেক জেগে উঠে, এবং আন্তর্জাতিকভাবে যাতে মানুষ, বিভিন্ন দেশের সরকার, বিভিন্ন দেশের যারা স্টেক হোল্ডার, বিভিন্ন দেশের এই মানবাধিকার নিয়ে কাজ করেন, তারা যেন বাংলাদেশকে চাপ প্রয়োগ করেন এই অসাংবিধানিক ইউনূস সরকারকে। এটাই আমাদের বিষয়বস্তু। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেব। আমাদের ধন্যবাদ। যে প্রশ্ন থাকলে করবেন। আর আমাদের এই বিষয়টা নিয়ে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, বাংলাদেশের ইকোনমিক পার্সপেক্টিভ থেকে অল্প 2 মিনিটের জন্য অল্প কিছু বিষয় উপস্থাপন করবেন আমাদের এই প্রফেসর ডক্টর আরিফ খান। ধন্যবাদ। Dear friends, colleagues, my people of my Bangladesh and my families. Today we are witnessing a historical moment of destabilizing our economy and taking over a country's economy by ultra far-right extremists, tagging far-right, far-left communists, LGBTQ movements, transgenders, tagging NGOs, sponsoring by social business corporations. In the means of creating mob violence, extrajudicial killing, media trial, triggering religious sentiments, ethnic cleansing, cultural conflict, to wipe out a history of a nation, to break down the sovereignty of a nation, to breach peace and discipline of a country. আমি
রিপিট করছি বাংলায়। আমাদের প্রিয় ভাই, বন্ধু, পরিবার, আমাদের বাংলাদেশি জনগণ, আজকে আমরা এই এমন একটা সময় দাঁড়িয়ে আছি, আমরা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট উইটনেস করছি আজকে। সেখানে আজকে আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ফার রাইট এক্সট্রিমিস্ট, বিভিন্ন রকম লেফটি যারা কমিউনিস্ট, তাদের একটা মিলনে বিভিন্ন রকম এলজিবিটিকি, ট্রান্সজেন্ডার, এনজিও, মিডিয়া কিংবা মিডিয়া ব্যক্তিত্ব, পার্সোনালস, তাদেরকে সোশ্যাল বিজনেস কর্পোরেশন গুলো সামহাও তাদের বিজনেস এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে রিলিজিয়াস কনফ্লিক্ট সেন্টিমেন্ট তারা উস্কে দিয়ে, তারা বিভিন্ন রকম কালচার কনফ্লিক্ট উস্কে দিয়ে বাংলাদেশের হিস্টোরি এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটা ব্রেকডাউন করছে, বিভিন্ন রকম শান্তি এবং ডিসিপ্লিন আমাদের দেশের আইন শৃঙ্খলা ব্যাহত করে। এটাতে কাদের উন্নয়ন হবে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এটাতে উন্নয়ন হবে কিছু সমাজ ব্যবসায়ী, কিছু সমাজ ব্যাংক, সামাজিক ব্যাংক এবং কিছু এনজিও প্রতিষ্ঠান। এইটা আমাদের এখনই দায়িত্ব এটাকে যেভাবে হোক প্রতিহত করার এবং এটার জন্য প্রতিরোধ গড়ে তোলা। আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটি, ডায়াসপোরা এবং যত জাতিসংঘের এনলিস্টেড যত মানবাধিকার কমিশন এবং মানবাধিকার সংস্থা, ইনক্লুডিং ইউনাইটেড কমিশন অবজারভার টিম, সবার কাছে আমরা আকুতি আহ্বান জানাবো, এইটা বন্ধের জন্য সবাই প্রতিরোধ গড়ে তুলুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মূল্যবান সময় আমাদের ব্যবহার দিয়ে আমাদের এই সাংবাদিক সম্মেলনটি কভার করার জন্য। আমরা আশা করি যে আমরা যে লিগ্যাল ব্যাকগ্রাউন্ড সহ আমরা যে তথ্য উপাত্তগুলো আমরা প্রেজেন্ট করছি, সেই তথ্য উপাত্তের ভিত্তিতে নোবেল পিস প্রাইজ কমিটি প্রফেসর মোহাম্মদ ইউনূসের নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেবেন, রিভোক করবেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো সাংবাদিক সম্মেলনটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রশ্ন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের ছবি তুলে আচ্ছা, একটা প্রশ্ন করি যে নোবেল প্রাইজটা রিভোক করার কোনো হিস্ট্রি আছে কি? নোবেল প্রাইজ রিভোক করার কোনো হিস্ট্রি নাই। নোবেল স্ট্যাটুট অনুযায়ী নোবেল প্রাইজ রিভোক করা যায় না এবং কারো করা হয় নাই। তবে ওনারা আমরা রিকোয়েস্ট করতে পারি, রিকোয়েস্ট করাটা কোনো অবৈধ কাজ না, এটা পারফেক্টলি লিগ্যাল। এবং ওনারা আমরা বলতে চাচ্ছি এক্সেপশনালি এটা করার জন্য, যদি নাও করেন আমরা বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সমস্ত মানবতা বিরোধী অপরাধের কাজের জন্য যাতে ওনারা সমালোচনা করেন, ওনাকে ধিক্কার জানান এবং অন্যান্য প্রতিষ্ঠানও যাতে এটা ফলো করে। তো এটাও একটা কাজ। 50 অর্গানাইজেশন কি আপনারা পিটিশন দিবেন, এটা কবে দিবেন, কিভাবে দিবেন? এটা তাদেরকে যেভাবে পাঠাতে হয়, পোস্টে এবং মেইলে দুভাবেই পাঠাবো। আর আরেকটা কথা আমার বলার প্রয়োজন ছিল, তারা যে আপনার ওই বঙ্গবন্ধুর বাড়িটা জ্বালাচ্ছে, ওটাও তাদের এজেন্ডার একটা অংশ, কারণ এরা মুক্তিযুদ্ধকে মানে না। তো যারা মুক্তিযুদ্ধ মানে না তারা বঙ্গবন্ধুর বাড়ি জ্বালাবে, কারণ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ রিপ্রেজেন্ট করেন, মুক্তিযুদ্ধের চেতনা রিপ্রেজেন্ট করেন। এটাও গণমাধ্যমে আসছে, ওখানে আইএস এর পতাকা দেখা গিয়েছে, এটাও ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে। আচ্ছা, তাহলে আমার মনে হয় শেষ করি, আমরা আরো পার্সোনালি 2-3 ইন্টারভিউ দিব। নো প্রবলেম। সো আমার মনে হয় শেষ করে দাও। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে।